ডিয়ার ভিউয়ার্স, কোয়েস্ট স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আবারও আমরা আমাদের গত আলোচনায় ভিডিও রেখেছিলাম সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের উপর, এবং আজকের আমাদের ভিডিওটা হবে ফ্রেজের উপর। সো এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমরা ফ্রেজ এবং ফ্রেজের কত প্রকারের ফ্রেজ হতে পারে, ফ্রেজ শব্দের অর্থ কী, কীভাবে ফ্রেজ চেনা যায়, আমরা টোটাল এক্সপ্লেনেশনগুলো জানবো এবং ফ্রেজ নিয়ে আজকে আলোচনা করছি। তো আশা করি আপনারা আমার সাথে আছেন, এবং যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায়, এবং অবশ্যই বেল আইকনটা প্রেস দিয়ে রাখবেন। আর যারা পুরাতন তাদেরকে বলবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আর লাইক দেবেন। যদি খারাপ লেগে থাকে কোনো একটি বিষয় আমাকে কমেন্ট করে জানাবেন। তবে একটি রিকোয়েস্ট আপনাদের প্রত্যেকের প্রতি, যে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ অবধি ধারাবাহিকভাবে দেখে যাবেন, তাহলে আশা করি আপনাদের যে ভুল ত্রুটিগুলো আছে বা আপনাদের যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ হয়ে যাবে। তো চলুন আমরা এখন ফ্রেজ নিয়ে আলোচনায় প্রবেশ করি। ফ্রেজ শব্দের অর্থ কী এটা আমাদের প্রথমে জানতে হবে। ফ্রেজ শব্দের অর্থ হচ্ছে শব্দগুচ্ছ। বাংলা যদি করি আমরা, এটার অর্থ হচ্ছে শব্দগুচ্ছ, এবং ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, আর ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। তো আমরা ফ্রেজকে মূলত দুটো জিনিস আমাদের ফ্রেজ কথা বলে, একটা সিঙ্গেল আইডিয়া বোঝাবে, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে একটি ফ্রেজ যখন বসবে এটি হয় একটি সিঙ্গেল আইডিয়া বোঝাবে, অথবা এ পার্ট অফ স্পিচ উইদাউট ফাইনাইট ভার্ব, রাইট। এখানে আমরা ফাইনাইট ভার্বটা গুরুত্বপূর্ণ, আপনি একটু দেখুন। আমরা বলেছিলাম কি একটি সিঙ্গেল আইডিয়া বোঝাবে, অথবা একটি পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করবে একটি সেন্টেন্সের মধ্যে, যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। তো ফাইনাইট মানেটা কি? যা সাবজেক্ট পরিবর্তনের সাথে রূপেরও পরিবর্তন হয় সেগুলোকে ফাইনাইট বলে। এই ফাইনাইট শব্দটা ফিনিটাস শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে যে সাবজেক্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে যখন ভার্বের চেঞ্জ হয় তাকে আমরা ফাইনাইট ভার্ব বলে থাকি। একটি সেন্টেন্স হতে গেলে সেখানে অবশ্যই ফাইনাইট ভার্ব দিতে হবে। যেমন আমরা কিছু এক্সাম্পল দেখি, হি গোজ, আই গো, দে গো। ডিয়ার অডিয়েন্স, দেখতে পাচ্ছেন আপনারা, হি যখন দিলাম তখন আমাদের এই যে ভার্বের সাথে অ্যাস যোগ হয়েছে, আবার আই যখন হলো তখন কোনো অ্যাস যোগ হয়নি, দের সাথে কোনো অ্যাস যোগ হয়নি। তার মানে এই ভার্বগুলো হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, রাইট। এবং দেখতে পাচ্ছেন আমরা আরও কিছু এক্সাম্পল দেখি, হি ইজ গোয়িং একটি সেন্টেন্স, আই এম গোয়িং, দে আর গোয়িং। এখানে আমরা এম, ইজ, আর তিনটা আমরা ভার্ব দেখতে পাচ্ছি। এই তিনটা ভার্ব কিন্তু অ্যাকচুয়ালি ফাইনাইট ভার্ব, রাইট। বাট গোয়িং শব্দটা এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হি এর সাথে, আয়ের সাথে, দের সাথে, হ্যাঁ, গোয়িং বসেছে, সবগুলোর সাথে একই গোয়িং শব্দটা আছে। তার মানে গোয়িং শব্দটা হচ্ছে আমাদের জন্য নন ফাইনাইট ভার্ব, আর এম, ইজ, আর হচ্ছে ফাইনাইট ভার্ব, কেননা প্রত্যেকটা সাবজেক্টের সাথে ভার্বের পরিবর্তন হয়ে গেছে। তার মানে আমরা আলাদা করে যদি বলি তাহলে এম, ইজ, আর হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, আর গোয়িংটা হচ্ছে এখানে নন ফাইনাইট ভার্ব। আর দুটো একসাথে মিলে, অর্থাৎ ইজ, গোয়িং একসাথে আমরা বলবো পুরোটা ফাইনাইট ভার্ব ফ্রেজ। পুরোটাকে বলবো আমরা, যেমন এম গোয়িং, পুরোটা মিলে ফাইনাইট ভার্ব ফ্রেজ হয়ে যাবে। তো আমরা একটা ফ্রেজ দেখি, যেমন বয় হচ্ছে একটা ওয়ার্ড, যেটা একটা নাউন। আবার যখন বলবো আমরা এ বয়, এই বয়, তখন সেটা ফ্রেজ হয়ে যাবে, রাইট। একইভাবে আ গুড বয়, তখন আরেকটু ফ্রেজ বড় হয়ে গেল, অর্থাৎ বই এবং এর মাঝখানে একটা অ্যাডজেক্টিভ বসে গেল, আ গুড বয়। আমরা আরও বড় করতে পারি, আ ভেরি গুড বয়, পুরোটা মিলে একটা ফ্রেজ হয়ে গেল। সো অডিয়েন্স, দেখতে পাচ্ছেন আপনারা ডিয়ার ভিউয়ার্স, যে বই হচ্ছে নাউন এখানে, আর এ বয়, এ গুড বয়, আ ভেরি গুড বয়, এগুলো হচ্ছে একটা ফ্রেজ, কেননা এগুলো একাধিক শব্দ মিলে তৈরি হয়েছে একটা ফ্রেজ। তো আমরা এখন দেখব কত প্রকারের ফ্রেজ হয়। মূলত আমরা দেখতে পেয়েছি প্রায় 8 প্রকারের ফ্রেজ ব্যবহৃত হয়। যেমন 1 নম্বর নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ এবং ইনফিনিটিভ ফ্রেজ হয় অনেক সময়। তো এই 8 প্রকারে আমরা দেখতে পেয়েছি ঘুরে ফিরে একই জিনিস। তো আমরা এখন দেখবো এই 8 প্রকারের। প্রথমে নাউন ফ্রেজ নিয়ে আমরা কথা বলবো। নাউন ফ্রেজের মধ্যে আমরা দেখব প্রথমে কোথায় কোথায় নাউন ফ্রেজগুলো বসে সেগুলো একটু দেখবো, সেগুলো কী কী তাও দেখবো। তো সেন্টেন্সের সাবজেক্ট রূপে আমরা নাউন ফ্রেজ বসাতে পারি। যেমন ফার্স্ট এক্সাম্পল আমরা দিচ্ছি যে কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট, রাইট, ইজ নট ইজি। তো এই সেন্টেন্সের মধ্যে আমাদের এই ইজ হচ্ছে আমাদের ভার্ব, সো ইজ নট ইজি হচ্ছে আমাদের ভার্ব। দেখুন এই ভার্বের আগে বিশাল একটি জায়গা, একটা মাত্র জায়গা, তার নাম হচ্ছে সাবজেক্টের জায়গা, রাইট। এই সাবজেক্টের জায়গায় বিশাল একটি ফ্রেজ ব্যবহৃত হয়েছে। ফ্রেজটা কি? কোয়ালিফাইং ইন দি অ্যাডমিশন টেস্ট, এবং যেটা আইএনজি দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ কোয়ালিফাইয়ের সাথে আইএনজি হয়ে কোয়ালিফাইং হয়ে গেছে, কোয়ালিফাইং দিয়ে শুরু হয়েছে। তার মানে সেটা একটা জিরান্ডিয়াল ফ্রেজও বলতে পারি আমরা, বা একটা নাউন ফ্রেজও বলতে পারি।
এবং এই ফ্রেজটাতে আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারি, অর্থাৎ আমরা এই ফ্রেজটাকে মাঝে যদি আমরা ইট দিয়ে বসাই, যেমন আমরা যদি এখানে ইট বসাই, অর্থাৎ আমরা বলবো যেমন ধরেন ইট ইজ নট ইজি। দেখুন আমরা যদি এভাবে বলি তাহলে অর্থ প্রকাশ করছে, তাহলে ইট দিয়ে যদি আমরা বসাই ইট ইজ নট ইজি অর্থ প্রকাশ করছে। সুতরাং ইট দিয়ে রিপ্লেস করা গেলেই তাকে আমরা বলবো নাউন ফ্রেজ অথবা জিরান্ডিয়াল ফ্রেজ। আমরা সেকেন্ড আরেকটা এক্সাম্পল দেখি, টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি ইজ গুড ফর হেলথ। এখানে সেম জিনিস, ইজ হচ্ছে আমার এখানে ভার্ব, আর টু টেক এখানে আমাদের ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহৃত হয়েছে, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম বসেছে, যেমন টু টেক এটা হচ্ছে একটা ভার্ব, টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ পুরোটা মিলে একটা ফ্রেজ বসছে এবং একটা মাত্র ইউনিট, সেটা হচ্ছে সাবজেক্ট হিসেবে কাজ করছে এখানে, রাইট। এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, কিন্তু এখানে ফাইনাইট ভার্ব শুধুমাত্র ইজ, এখানেও ফাইনাইট ভার্ব ইজ। ওকে, তাহলে এটা এক ধরনের নাউন ফ্রেজ, সাবজেক্ট হিসেবে পড়ছে। আমরা আরও একটা এক্সাম্পল দেখতে পারি, দ্য রিডিং অফ নিউজ পেপার ইজ আ গুড হ্যাবিট। এখানেও সেম জিনিস, ইজের আগে একটি নাউন ফ্রেজ বসছে, এটাকে আমরা ভার্বাল নাউন বলে থাকি, অর্থাৎ দি বসে প্লাস ভার্বের সাথে আইএনজি, এরপর অফ বসলে এই স্ট্রাকচারটাকে আমরা ভার্বাল নাউন বলে থাকি। তাহলে এটাও হচ্ছে এক ধরনের নাউন ফ্রেজ, সাবজেক্ট হিসেবে পড়ছে। আমরা আরও একটা এক্সাম্পল দেখি, হিজ কামিং হিয়ার ইজ আনসার্টেইন। এখানে বলছে হিজ কামিং হিয়ার, অর্থাৎ তার এখানে আসাটা সত্যিকারে অনিশ্চিত। তাহলে এখানেও সেম, আমাদের ইজটা হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, আর হিজ কামিংটা হচ্ছে আমাদের এখানে ফ্রেজ হিসেবে কাজ করেছে, সেটা হচ্ছে নাউন ফ্রেজ। যাক, সেকেন্ডে আমরা দেখবো এখন কিভাবে কমপ্লিমেন্ট রূপে অনেক সময় আমরা নাউন ফ্রেজ ব্যবহার করে থাকি। যেমন এক্সাম্পল, হি ইজ এ ফুল টাইম ওয়ার্কার, রাইট। এখানে একটা হাইফেন দিয়ে বলা হয়েছে আ ফুল টাইম ওয়ার্কার, তিনি কে একজন পূর্ণ, মানে পরিপূর্ণ সময়ের একজন ওয়ার্কার। তাহলে আ ফুল টাইম ওয়ার্কার পুরোটা মিলে হচ্ছে একটা নাউন ফ্রেজ, রাইট। এটা এই যে বিভার্ব অর্থাৎ ইজের পরে বসেছে, ইজের পরে বসে সেই কি হিসেবে কাজ করছে, কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। একইভাবে আরিফ সিমস টু বি আ থিফ, আরিফ সিমস এটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব, সিমস হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরেও আমরা কমপ্লিমেন্ট বসাতে পারি। তাহলে টু বি আ থিফ এটা পুরোটাই মিলে হচ্ছে একটি নাউন ফ্রেজ, যেটা কমপ্লিমেন্ট রূপে বসেছে। এবার আমরা দেখবো সেন্টেন্সের অবজেক্ট রূপে কিভাবে বসে নাউন ফ্রেজগুলো। যেমন আই নো দি ইনস অ্যান্ড আউটস অফ ইট, আমি জানি দি ইনস অ্যান্ড আউটস অফ ইট, অর্থাৎ আমার এটার পরিপূর্ণভাবে খুঁটিনাটি সম্পর্কে আমি জানি। সো এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে কি আই, ভার্ব হচ্ছে নো। এই ভার্বকে যদি আমি প্রশ্ন করি আই নো অর্থ আমি জানি, আমি কি জানি, আমি যা জানি, কি জানি দিয়ে প্রশ্ন করলে আমরা জানি। আমরা অবজেক্টের ক্লাসে দেখিয়েছিলাম যে আমরা যখন ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব তাহলে আমরা অবজেক্টটা পাবো। ঠিক একইভাবে এখানে নো ভার্বটাকে যদি আমরা প্রশ্ন করি আমি জানি, তো আমি কি জানি, আমি যেটা জানি তা হচ্ছে দ্য ইনস অ্যান্ড আউটস অফ ইট, অর্থাৎ এটার একেবারে পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আমি জানি। এটা হচ্ছে আমাদের অবজেক্ট রূপে যে ফ্রেজটা বসেছে, সেটাও এক ধরনের নাউন ফ্রেজ। সেকেন্ড আরেকটা এক্সাম্পল, আই এনজয়, আমি এনজয় করি, কি এনজয় করি, ওয়াকিং বাই দ্য রিভার সাইড, আমি নদীর পাশে হাঁটাটা এনজয় করি। তাহলে এখানে আমাদের ওয়াকিং বাই দ্য রিভার সাইড হচ্ছে এক ধরনের নাউন ফ্রেজ, রাইট। আমরা আরও একটা এক্সাম্পল দেখি, দ্য ম্যান ওয়ান্টস, মানুষটি চায়, কি চায়, সামথিং টু ইট, কিছু খেতে চায়। তাহলে ওয়ান্টসটাকে, এই ভার্বটাকে অর্থাৎ এই ওয়ান্টস ভার্বটাকে যদি আমি প্রশ্ন করি কি চাই, তাহলে উত্তর হবে কি সামথিং টু ইট, অর্থাৎ কিছু একটা খেতে চায়। এখানেও একটা ফ্রেজ বসছে আন্ডারলাইন করা, এই ফ্রেজটা নাউন ফ্রেজ। দ্য ম্যান গেভ হিম ফুড অ্যান্ড ক্লোদিং, দ্য মানুষটা তাকে দিয়েছিল, কি দিয়েছিল, ফুড অ্যান্ড ক্লোদিং, অর্থাৎ খাবার এবং জামা কাপড়, পোশাক, রাইট। এটা হচ্ছে তাহলে আমাদের নাউন ফ্রেজ। আমরা আরেকটা দেখি, আই লাইক টু ফিশ ইন দ্য রিভার, আমি পছন্দ করি, কি পছন্দ করি, টু ফিশ ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটতে। এই লাইক ভার্বটাকে যদি আমরা কোয়েশ্চেন্স করি তাহলে আমরা এখানে একটি অবজেক্ট পাচ্ছি, যে অবজেক্টটা একটি নাউন ফ্রেজ রূপে ব্যবহৃত হয়েছে। তাহলে সাবজেক্ট অবজেক্ট যেখানে, সেখানে অবশ্যই নাউন ফ্রেজ বসবে, কমপ্লিমেন্টারি রূপেও নাউন ফ্রেজ বসবে। আমরা আরেকটা রূপ দেখি, সেন্টেন্সের প্রেপোজিশনের অবজেক্ট রূপে অনেক সময় বসে। যেমন একটা এক্সাম্পল, হি কেম উইথ ওয়ান অফ হিজ ফ্রেন্ডস, সে এখানে এসেছিল, কেম উইথ হচ্ছে একটা প্রেপোজিশন, ভেরি ইম্পর্টেন্ট ইয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনার, উইথ হচ্ছে একটা প্রেপোজিশন। এই উইথের পর ওয়ান অফ হিজ ফ্রেন্ডস দেওয়া হয়েছে, তার মানে প্রেপোজিশনের পর আমাদের একটি ফ্রেজ বসেছে। সো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, দ্য প্রাইজ ইজ ফর দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এই পুরস্কারটা কার জন্য, ফর হচ্ছে একটা প্রেপোজিশন, এই ফরের পর একটা আমাদের বিশাল একটা ফ্রেজ বসছে, তা হচ্ছে দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে এই প্রাইজটা হচ্ছে আমার বেস্ট বয়ের জন্য। ওকে,
তো জিরান্ট ফ্রেজকে আমরা ইট দ্বারা রিপ্লেস করা যাবে, কিন্তু পার্টিসিপল ফ্রেজকে কখনোই ইট দ্বারা রিপ্লেস করা যাবে না, যেটির একটি এক্সাম্পল আমরা পরবর্তী দেখছি। আসলে এবার আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে কথা বলি। অ্যাডজেক্টিভ ফ্রেজ কাকে বলে? আমরা জানি অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, অর্থাৎ যে ফ্রেজ নাউন বা প্রোনাউন এর আগে বা পরে বসে ওই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে মূলত অ্যাডজেক্টিভ ফ্রেজ বলা হয়ে থাকে। যেমন আমরা একটা এক্সাম্পল দেখছি, দ্য গার্ল ইন হোয়াইট ইজ মাই সিস্টার। এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে দ্য গার্ল, এবং এই গার্লটা হচ্ছে আমাদের এখানে নাউন। এই নাউনের পরে একটা ফ্রেজ বসছে ইন হোয়াইট। তাহলে গার্লটা কেমন? ইন হোয়াইট মানে কি? এখানে বোঝাচ্ছে যে সাদা শাড়ি অথবা মানে ফর্সা হইলো মেয়েটি। ইজ মাই সিস্টার, ভার্বটা হচ্ছে ইজ। তাহলে মাঝখানে যেই জিনিসটা বসেছে এই ইন হোয়াইটটা হচ্ছে আমাদের এখানে একটা ফ্রেজ, যেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবং এটা কাকে মডিফাই করছে? এটা আমার পূর্বের এই নাউনটিকে, অর্থাৎ গার্ল নাউনটিকে মডিফাই করছে। আমরা আরো একটা এক্সাম্পল দেখি, দ্য ফক্স উইদাউট এ টেইল কলড এ মিটিং। এখানে আমাদের নাউন হচ্ছে ফক্স, এই ফক্সকে মডিফাই করছে উইদাউট এ টেইল নামক এই ফ্রেজটি। অর্থাৎ এই উইদাউট এ টেইল, ফক্সটা কেমন? লেজবিহীন ফক্স, অর্থাৎ আমার ফক্সকে মডিফাই করছে উইদাউট এ টেইল এই ফ্রেজটা দিয়ে। সুতরাং এই ফ্রেজটা হবে এক ধরনের অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা আরো এক্সাম্পল দেখি, শি মেড এ কাপ অফ ভেরি হট টি। রাইট, আমাকে বলছে এ কাপ অফ ভেরি হট টি। এখানে টি শব্দটা হচ্ছে আমাদের এখানে নাউন। রাইট, এই নাউনকে মডিফাই করেছে আমার ভেরি হট এই ফ্রেজটি। তাহলে ভেরি হট এ আন্ডারলাইন করা ফ্রেজটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, দ্য উম্যান ওয়ারিং এ ব্লু শাড়ি ইজ মাই মাদার। বলছি কি দ্য উম্যান ওয়ারিং এ ব্লু শাড়ি, এই উম্যান হচ্ছে আমার এখানে নাউন। এই নাউনকে মডিফাই করছে কি ওয়ারিং এ ব্লু শাড়ি, অর্থাৎ নীল শাড়ি পরিহিতা মহিলাটি হচ্ছে কি আমার মা। তাহলে ওয়ারিং এ ব্লু শাড়ি আন্ডারলাইন করা এই ফ্রেজটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ সেটা ওমেনকে মডিফাই করছে, অর্থাৎ এই ওমেনকে মডিফাই করছে। ওকে, সো আমরা একটা এক্সাম্পল দেখি, আই গেভ হার এ চেইন মেড অফ গোল্ড। আচ্ছা, এখানে এই চেইন হচ্ছে আমার নাউন, তাহলে এই চেইনকে মডিফাই করছে এ মেড অফ গোল্ড নামক একটি ফ্রেজ, যেটা তৈরি করা কি দিয়ে? গোল্ড দিয়ে তৈরি করা। তাহলে এই ফ্রেজটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ ফ্রেজ, অর্থাৎ নাউনকে সবসময় কি করছে? মডিফাই করছে। নাউনটা ডানে বসতে পারে, বাঁয়ে বসতে পারে, অনেক সময় বাঁয়ে বসে, ডানে বসে। এখানে আমরা টি হচ্ছে ডানে বসেছে, আর বাকি সব ক্ষেত্রে বামে বসেছে। রাইট, তো বামে বসলে নাউনটা যদি বামে থাকে তাহলে আমরা ফ্রেজটাকে বলা হয়ে থাকে পোস্ট মডিফায়ারও বলে থাকে অনেক সময়। আর যে মূল নাউনটা যদি ডান দিকে থাকে তাহলে এই প্রথম দিকে যেটা ফ্রেজ থাকে তাকে আমরা প্রি মডিফায়ার বলে থাকি। ওকে, আর একটা এক্সাম্পল, দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল। এখানে দেখেন রুলটা ডান দিকে রয়েছে এবং হার্ড অ্যান্ড ফাস্ট বাঁ দিকে রয়েছে, অর্থাৎ এই হার্ড অ্যান্ড ফাস্ট যে ফ্রেজটা বসছে তাহলে তাকে আমরা বলবো প্রি মডিফায়ার। এটাও একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। রাইট, সো আমরা দেখতে পাচ্ছি এখানে পার্টিসিপল, এখানে যে ওয়ারিং এ ব্লু শাড়ি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি হয়েছে, ওয়ারের সাথে আইএনজি হয়ে ওয়ারিং হয়ে গেছে। ওয়ারিং এ ব্লু শাড়ি এই ফ্রেজটাকে আমরা একটি নামেও চিনে থাকি, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। রাইট, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আমরা আগে বলেছিলাম প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের ক্ষেত্রে ইট দিয়ে রিপ্লেস করা যায় না। মনে রাখুন ডিয়ার ভিউয়ার্স, জিরান্ট ফ্রেজকে আমরা ইট দিয়ে রিপ্লেস করা যাবে, কিন্তু পার্টিসিপল ফ্রেজকে রিপ্লেস করা যাবে না। একটা এক্সাম্পল দেখি, সুইমিং ইন দ্য রিভার ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে আমরা এই জায়গায় সুইমিং এটার জায়গায় আমরা ইট বসাতে পারি, আমরা ইট ইজ এ গুড এক্সারসাইজ। দেখেন অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থটা সুন্দরভাবে তৈরি হচ্ছে। ইট ইজ এ গুড এক্সারসাইজ, এটি একটি চমৎকার এক্সারসাইজ, ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে। কিন্তু আপনি যদি এভাবে বলেন, দ্য গার্ল সুইমিং ইন দ্য রিভার ইজ মাই সিস্টার যদি বলি, তাহলে আমরা সুইমিং ইন দ্য রিভার জায়গায় যদি আমি ইট বসাই তাহলে কেমন হচ্ছে দেখতে? দেখেন আমি যদি ইট দিই তাহলে দ্য গার্ল ইট ইজ মাই সিস্টার, অর্থটা পরিপূর্ণ হচ্ছে না এবং এলোমেলো হয়ে যাচ্ছে, গ্রামাটিক্যালি সুন্দর হচ্ছে না। তার মানে এখানে ইট দেওয়া যাবে না, অর্থাৎ এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ, এই জন্য ইট দেওয়া যাচ্ছে না। আর এটা হচ্ছে জিরান্ডিয়াল ফ্রেজ বা নাউন ফ্রেজ বলতে পারি, এই নাউন ফ্রেজ, সুতরাং এটা ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে। আর পার্টিসিপল ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজকে কখনোই ইট দিয়ে রিপ্লেস করা যাবে না। এখন আমরা দেখব ভার্বাল ফ্রেজ। আমাদের থার্ড পজিশনে আমরা ভার্বাল ফ্রেজ বা গ্রুপ ভার্ব দেখতে পাচ্ছি। এগুলো কেমন? ভার্বের সাথে যখন কোনো প্রেপোজিশন যুক্ত হয় তখন এই ভার্বাল ফ্রেজগুলো গঠিত হয়। যেমন ধরুন লুকড ইনটু, যেমন মিস্টার খান লুকড ইনটু দ্য কেস, উই শুড লুকড আফটার আওয়ার প্যারেন্টস, হি ডাজন্ট গিভ আপ স্মোকিং। রাইট, এখানে আমরা এই লুকড ইনটু, লুক আফটার, গিভ আপ এই ভার্বের সাথে অনেকগুলো প্রেপোজিশন যুক্ত হয়ে এগুলো আমরা গ্রুপ ভার্ব বলে থাকি। এগুলো আলাদা আলাদা অর্থ হয়। যেমন লুক মানে হচ্ছে তাকানো, বাট যখন লুক ইনটু হবে তখন অর্থ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, তখন মিনিংটা হচ্ছে তদন্ত করা। মিস্টার খান লুকড ইনটু দ্য কেস মানে মিস্টার খান কেসটি তদন্ত করলেন। লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, গিভ আপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া।
গিভ মানে অর্থ দেওয়া, বাট গিভ আপ যখন বলা হবে তখন পরিত্যাগ করা বা ছেড়ে দেওয়া বোঝাচ্ছে, যেমন হি ডাজন্ট গিভ আপ স্মোকিং, রাইট? এই হচ্ছে আমাদের ভার্বাল ফ্রেজ, খুবই সহজ। আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দেখব। অ্যাডভার্ব থেকে আসছে, তো আমরা জানি অ্যাডভার্ব বের করার জন্য কিভাবে, কোথায়, কখন, কেন, কার সাথে এইভাবে প্রশ্ন করতে হয়। প্রশ্নটা ভার্বে করব। ভার্বকে যখন আপনি বলবেন কিভাবে, কোথায়, যেমন সে যায়, সে কিভাবে যায়, কোথায় যায়, কখন যায়, কেন যায়, কার সাথে যায়, এভাবে আপনি প্রশ্ন করলে যা পাবেন তা হচ্ছে অ্যাডভার্ব। সুতরাং সেই ওয়ার্ডগুলো যদি ফ্রেজ আকারে আসে তাহলে সেটা অবশ্যই আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। তো আমরা কিছু এক্সাম্পল থেকে ভার্বের আগে বা পরে বসে ভার্বকে মডিফাই করে, যেমন এক্সাম্পল, শি লিভস ইন আ ভিলেজ উইথ হার মাদার। তাহলে সে কোথায় বাস করে? একটি গ্রামে বাস করে। কার সাথে? তার মায়ের সাথে। তাহলে এখানে আমরা যদি প্রশ্ন করি, এই লিভস, এই ভার্বটাকে প্রশ্ন করি, সে বাস করে, কোথায় বাস করে, কোথায়? তাহলে ইন আ ভিলেজ আসছে। কার সাথে? উইথ হার মাদার, তার মায়ের সাথে। তাহলে আমরা এই আন্ডারলাইনকৃত এই ফ্রেজগুলোই হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ, রাইট? আমরা আরেকটা এক্সাম্পল দেখি, মিস্টার রহমান ওয়াকস ভেরি ফাস্ট এভরি মর্নিং। দেখেন আপনি, সে হাঁটে, এই ভার্বটাকে আমরা প্রশ্ন করব, সে হাঁটে, কিভাবে হাঁটে? খুবই ফাস্ট। কখন হাঁটে? এভরি মর্নিং। তাহলে একটা সময় পাচ্ছি আর একটি ধরন পাচ্ছি, কিভাবে, রাইট? আরেকটা হচ্ছে কখন, এর উত্তর পাচ্ছি। দে কেম টু সি মি, তারা এসেছিল আমাকে দেখতে। কেন? কেনর উত্তর পাচ্ছি। তাহলে কেমকে যদি প্রশ্ন করি, এসেছিল, কেন এসেছিল? টু সি মি, আমাকে দেখতে এসেছিল। তাহলে এই ধরনের যে ফ্রেজগুলো আমরা পাচ্ছি, সেই ফ্রেজগুলোকে, অর্থাৎ যে ফ্রেজগুলোকে আমরা কখন, কিভাবে, কোথায়, কেন, কার সাথে এর উত্তর হিসেবে পাই, সেই ফ্রেজগুলোকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, রাইট? আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, যেমন দিস কার রানস অ্যাট এ গ্রেট স্পিড। এই কারটা আসলে কত গতিতে? বলছে অ্যাট এ গ্রেট স্পিড, মানে খুব দ্রুত গতিতে সে ছোটে। তাহলে অ্যাট এ গ্রেট স্পিড পুরোটাই ফ্রেজটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, টেল মি দ্য স্টোরি ইন এ নাটশেল, আমাকে বলো গল্পটা সংক্ষেপে। তো মনে রাখবেন, যখন কোনো ভার্বকে, অর্থাৎ এখানে আমাদের এই গ্রেডটা আমার এই রানস ভার্বটাকে মডিফাই করেছে, আবার ইন এ নাটশেল আমার এখানে এই টেল ভার্বটিকে মডিফাই করেছে। টেল দ্য স্টোরি ইন এ নাটশেল, সংক্ষেপে বলো। এই ছিল আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিয়ে আলোচনা। তো এখন আমরা দেখব প্রেপোজিশনাল ফ্রেজ। খুবই সহজ। প্রেপোজিশনাল ফ্রেজ মানে কি? প্রথম দিয়ে প্রেপোজিশন দিয়ে শুরু হবে এবং প্রেপোজিশন দিয়ে শেষ হবে, এরকম ফ্রেজগুলোকে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ। যেমন আমরা কিছু এক্সাম্পল দেখছি, ইন অর্ডার টু, দেখেন এখানে ইন দিয়ে শুরু হয়েছে, আবার টু দিয়ে শেষ হয়েছে। প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, আবার প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে। একইভাবে উইথ এ ভিউ টু, উইথ দিয়ে শুরু হয়েছে, টু দিয়ে শেষ হয়েছে। ইন ফ্রন্ট অফ, ইন দিয়ে শুরু হয়েছে, অফ দিয়ে শেষ হয়েছে। তাহলে এভাবে প্রেপোজিশন দিয়ে শুরু এবং প্রেপোজিশন দিয়ে শেষ হলে এই ফ্রেজগুলোকে আমরা বলে থাকি প্রেপোজিশনাল ফ্রেজ। আমরা কিছু এক্সাম্পল দেখি, যেমন দ্য ব্ল্যাকবোর্ড ইজ ইন ফ্রন্ট অফ আস। তাহলে এখানে আমরা আসের আগে ইন ফ্রন্ট অফ বসেছে, তাহলে এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। ডিয়ার ভিউয়ার্স, খুব সহজ, আপনারা বুঝতে পারছেন, রাইট? প্রেপোজিশন একাধিক ফ্রেজ, যেমন দ্য বয় ইন ফ্রন্ট অফ মি ইজ মাই ব্রাদার, রাইট? অর্থাৎ সামনে, আমার সামনে ছেলেটি হচ্ছে আমার ভাই। তবে এখানে মনে রাখবেন, আন্ডারলাইন করা শব্দটা যদি আস পর্যন্ত থাকে, যেমন দ্য ব্ল্যাকবোর্ড ইজ ইন ফ্রন্ট অফ আস, এখানে অনেক সময় আজ পর্যন্ত আন্ডারলাইন করা থাকে, তবে সেক্ষেত্রে অনেক সময় সেটা নাউন ফ্রেজও হয়ে যায়, সেটা আমরা একটু পরে দেখছি। আচ্ছা, তো আমরা এখন একটা কনজাংশনাল ফ্রেজ দেখব। কনজাংশন মানে কি? আমরা বলেছিলাম দুটো সেন্টেন্সের মাঝখানে যখন কোনো শব্দ বসে তখন তাকে ওই সেন্টেন্সের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে কনজাংশন বলে থাকে। আর কনজাংশন ফ্রেজ মানে কি? যখন একাধিক শব্দ, যেমন অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, রাইট, এরকম অনেকগুলো ফ্রেজ বলবে মাঝখানে, দুটো সেন্টেন্সের মাঝখানে, অ্যাজ ইফ, সো দ্যাট, ইন অর দ্যাট, নট অনলি বাট অলসো, আরও আছে, যেমন আইদার অর, নাইদার নর, ঠিক আছে? তো এই ধরনের মানে অনেকগুলো ফ্রেজ এভাবে আমরা বসাই দুটো সেন্টেন্সের মাঝখানে, তখন সেগুলোকে কনজাংশন ফ্রেজ বলে থাকি। যেমন এক্সাম্পল, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স ইজ কামিং, সে এবং তার ভাইরা আসছে। হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড, সে এমনভাবে কথা বলে যেন সে আসলে পাগল, বা আমরা বলতে পারি যেন খুবই বোকা, রাইট? সো এইভাবে কনজাংশন ফ্রেজগুলো ব্যবহৃত হয়। আপনারা দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য প্রেপোজিশনাল ফ্রেজ আপনারা আপনাদের লাইফে দেখতে পাবেন। এগুলোকে বলা হচ্ছে মানে জোড়া জোড়াই থাকবে, সব সময় একটা জোড়া থাকবে বা একাধিক শব্দ মিলে হবে। অর্থাৎ অ্যান্ড অর্থ এবং, অ্যাজ ওয়েল এজ অর্থ এবং। তো অ্যান্ড না বসিয়ে অ্যান্ড হলে সেটা হয়ে যাবে ওয়ার্ড, আর অ্যান্ডের পরিবর্তে যদি আমরা অ্যাজ ওয়েল এজ বসাই তাহলে সেটা ফ্রেজ হয়ে যাবে। আর এই ফ্রেজটাকে বলা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। এবার আমরা দেখব ইন্টারজেকশনাল ফ্রেজ। আমাদের আজকের আলোচনা ইন্টারজেকশন কাকে বলে? ইন্টারজেকশন মানে হচ্ছে শব্দের শেষে স্বাভাবিক সূচক চিহ্ন থাকবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন ধরেন হোয়াট আ পিটি, ফাই ফাই, এই শব্দগুলো হচ্ছে, এই শব্দ একাধিক শব্দ, দেখেন এখানে ফাই ফাই একাধিক শব্দ মিলে এবং সেটা অবশ্যই আশ্চর্যবোধক চিহ্ন আছে বা আবেগ সূচক চিহ্ন আছে।
হোয়াট এ পিটি ইউ হ্যাভ ফেইলড, ফাই ফাই ইউ ডিড ইট, ছি তুমি এটা করেছিলে। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো বা এই ধরনের ছোট ছোট শব্দগুলোকে আমরা বলে থাকি ফ্রেজ। দেখুন এখানে হোয়াট আ পিটির মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই, ফাই এটার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই, তাই এগুলো ফ্রেজ এবং এটা ইন্টারজেকশন ফ্রেজ, ঠিক আছে। তো এখানে আমরা আরও দিয়েছি, যেমন ও মাই গড আমরা অনেক সময় বলে থাকি, হোয়াট আ প্লিজেন্ট সারপ্রাইজ, রাইট, এভাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আজকের আলোচনা ছিল এতটুকুই, ইন্টারজেকশনাল ফ্রেজ পর্যন্ত। আমরা আমাদের পরবর্তী আলোচনায় ক্লজ নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা ক্লজ নিয়ে আলোচনাটাকে আরও উপভোগ করবেন। তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন, টিউটোরিয়াল, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমাদের পরবর্তী ভিডিও ক্লজের উপর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।